দেখো প্রথমে আমাদের সূত্র আছে c/5 তাপগতিবিদ্যা c/5 সমান হচ্ছে আমরা জানি k - 273 ডিভাইডেড বাই হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে f - 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। এই যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে তাপমাত্রা আসে ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে কেলভিন, কেলভিন থেকে ফারেনহাইট। এই যে সূত্রটা আছে এই সূত্রের ব্যবহারটা সম্পর্কে তোমরা আছো অলরেডি। তারপরেও চেষ্টা করবা আরেকটু এই সূত্র দিয়ে দুই একটা ম্যাথ অন্তত একটা বা দুইটা প্রশ্ন দেখে যাওয়ার জন্য, ঠিক আছে? তো কি দেখবা আরেকটা এইখান থেকে একটা প্রশ্ন আসে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস সমান হবে? -40 ডিগ্রি সেলসিয়াস। এটা মুখস্থ আছে মনে হয় তোমাদের, তাই না? যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে সমান হবে। এটা কিন্তু এমন হতে পারে, বলতে পারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলের তাপমাত্রা সমান। বুঝতে পারছো? তো এই প্রশ্নগুলো একটু দেখে যাবা। আরেকটা বিষয় মনে রাখবা, সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা আমরা জানি 16 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বরফ বিন্দু, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বরফ বিন্দু, আর এটা হচ্ছে স্টিম পয়েন্ট, তাই না? আর এই ক্ষেত্রেও আছে, এটার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এটা হচ্ছে 273 হচ্ছে 273 কেলভিন, আর এটা হচ্ছে 373 কেলভিন। আর এটার ক্ষেত্রে আমরা জানি 30 নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এই গেল। এখন আমরা স্থির বিন্দু কি জানি? পানি। ত্রৈধ বিন্দু জানো তোমরা সবাই। তো ত্রৈধ বিন্দু একদম রিভিশন দিচ্ছি কিন্তু মাথায় রাখো, এখানে লেখার দরকার নাই, তুমি যতটুকু পারো, কারণ লিখে লাভটা কি হবে? যতটুকু পারো আমার ক্লাসের সাথে তাল মেলানোর চেষ্টা করো, শেখার চেষ্টা করো। এইখান থেকে যা দেখতে পারো পরীক্ষার হলে দেখবে এমনি তোমার মাথায় কাজ করো যে ভাইয়া তো এটা বলছিল। ক্লাসে মনোযোগ দাও, তাহলে হয়ে যাবে। তোমার পরীক্ষার হলে অটোমেটিক মনে হয়ে যাবে তুমি এখানে যা দেখবা। ঠিক আছে, একটু গুরুত্ব দাও। আচ্ছা, পানি ত্রৈধ বিন্দু সবাই জানো, কত ডিগ্রি জানি আমরা? 273 কত জানি আমরা? 16, তাই না? 273.16। আর মনে রাখবা তিনটা মনে রাখবা, এটা হচ্ছে পানি, আর একটা পারদের 234 দশমিক হচ্ছে 3156, এটা হচ্ছে পারদের। আর অক্সিজেনের একটা আছে 54.3584, ঠিক আছে? তো এটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু, এটা হচ্ছে পারদের ত্রৈধ বিন্দু, আর এটা হচ্ছে অক্সিজেনের ত্রৈধ বিন্দু। তাহলে অক্সিজেন, পারদ, আর এটা হচ্ছে কি পানির। আচ্ছা, পরে দেখো বুঝে দিচ্ছি, আমরা একটু দ্রুত করায় শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি? আমরা একটা প্রথম জুলের সূত্র জানি হচ্ছে W সমান কি জানি? JQ, তাই না? বা J সমান কি জানি? W/Q। এই সূত্রটার ক্ষেত্রে কিন্তু এককের একটা আছে, এইটা কি বলি? যান্ত্রিক তুল্যতা বা তুল্যাঙ্ক বলি। এইখানে তুমি যদি এই সূত্রের একটা একক আছে আর একটার মধ্যে একক নাই, তুমি যদি তাপের একক জুল ধরো তাহলে এই যান্ত্রিক তুল্যাঙ্কের কোনো একক থাকবে না। যদি এটাকে জুল ধরো তাহলে যে কোনো একক নাই। বাট তুমি যদি এটাকে ক্যালোরি ধরো, যদি তাপের একক ক্যালোরি ধরো, তাহলে এই যান্ত্রিক তুল্যাঙ্কের একক হবে জুল পার ক্যালোরি। জুল পার ক্যালোরি একটু মনে রাখবা যে জুলে হিসাব করলে কোনো একক নাই, বাট যদি ক্যালোরিতে হিসাব করো তাহলে এর একক আছে, ঠিক আছে? এরপর ধরো, আচ্ছা, তাপগতিবিদ্যার এই সূত্রটাকে আমরা কিভাবে লিখি? তাপগতিবিদ্যার এই সূত্রটাকে বিজ্ঞানী ক্লোসিয়াসের মতামত অনুযায়ী আমরা জানি যে কিছু শক্তি কি হয়, যে তাপ শক্তি সরবরাহ করলে কিছু শক্তি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, বাকিটা কাজে পরিণত হয়, তাই না? তাহলে এই dq সমান আমরা জানি হচ্ছে du প্লাস হচ্ছে du প্লাস dw জানি। এখন আমরা যে কাজটা করব, এই সূত্রের তাৎপর্যটা কি একটু মনে রাখবো। এই সূত্রের তাৎপর্যটা কি? এটা মূলত শক্তির সংরক্ষণশীল নীতিকে অনুসরণ করে, শক্তির সংরক্ষণশীল নীতিকে অনুসরণ করে। আর এইটা কি করে? তাপ এবং কাজের মধ্যে সমতুল্য, তাপ এবং কাজের সমতুল্য সেটা প্রকাশ করে এই সূত্রের মাধ্যমে। এছাড়া হচ্ছে কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এটা হচ্ছে কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আরেকটা বিষয় এটা থেকে আমরা জানতে পারি যে কোনো কিছু ব্যয় না করে কাজও করা সম্ভব নয়, শক্তিও পাওয়া সম্ভব না। এই চারটা বৈশিষ্ট্য আমরা এটা মনে রাখবো। মেজর বৈশিষ্ট্য হচ্ছে শক্তি ব্যয় না করে তুমি কাজ করতে পারবে না, আবারও বলছি, কোনো কিছু ব্যয় না করে শক্তিও পাওয়া যাবে না, কাজও করা যাবে না। এই সূত্র দ্বারা কি করে? কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে, বলে যে কাজ এবং তাপ পরস্পরের মধ্যে সমতুল্য। আচ্ছা, পরবর্তীতে দেখি আমরা, তো প্রথম সূত্র গেল, প্রথম সূত্র তাৎপর্য আমরা দেখলাম। তোমরা এই যে সূত্রটা আছে এটা একটা কম্বাইন্ড সূত্র, mv² হচ্ছে mgh, হচ্ছে ms del theta। এটা দিয়ে ম্যাথ করার চেষ্টা করবা। কিভাবে দেখো, উপর থেকে একটা বরফ ছেড়ে দিলে, উপর থেকে 10 মিটার উঁচু থেকে একটা বরফ ছেড়ে দিলে কি পরিমাণ তাপ পাওয়া যাবে, তাপ শক্তি উৎপন্ন হবে, তখন কিন্তু তুমি এই সূত্র দিয়ে কিন্তু করে ফেলতে পারবা। একটা অংশ যে বলতে পারে যে তাপ এই এর 50 ভাগ তাপে পরিণত হয় বা এর অর্ধেক তাপে পরিণত হয়, যদি এই সূত্র বলে এই ধরনের কেসের মধ্যে কিন্তু এটা পারবা।
যেমন বুলেটের গুলি, হ্যাঁ একটা বুলেট ছুড়লে তাপশক্তি উৎপন্ন হবে, তাহলে বুলেটের কি আছে, গতিশক্তি আছে, এই গতিশক্তি তাপশক্তিতে কনভার্ট হবে। তো এই ক্ষেত্রে এই সূত্র দিয়ে একটা মনে রাখ, অন্তত সূত্রটা মনে রেখে যাবো, পরীক্ষার হলে যেন এই সূত্র রিলেটেড প্রশ্ন আসলে মনে হয়ে যাবে, দিতে পারো তুমি, ঠিক আছে। আচ্ছা, আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে একটা জিনিস জানি যে কাজ কখন ধনাত্মক হবে কখন ঋণাত্মক। আমরা জানি যে ডিকিউটা তখনই ধনাত্মক হবে যখন সিস্টেমে তাপশক্তি সরবরাহ করব। কি করব আমরা? তাপশক্তি সরবরাহ করব। আরেকটা কি হবে, এটা কখন ঋণাত্মক হবে? যখন সিস্টেম কি করবে, তাপ বর্জন করবে। আরেকটা বিষয়, অভ্যন্তরীণ শক্তি কি জানি, অভ্যন্তরীণ শক্তি বাড়বে। অভ্যন্তরীণ শক্তি ধনাত্মক ক্ষেত্রে কি হয়, অভ্যন্তরীণ শক্তি বাড়ে, আর ঋণাত্মক হবে তখনই যখন অভ্যন্তরীণ শক্তি কমে। আর কাজ কখন ঋণাত্মক হবে, যখন সিস্টেম দ্বারা কাজ করা হয়, যখন সিস্টেম কর্তৃক কাজ করা হয় তখন কাজটা হবে ধনাত্মক, আর যখন সিস্টেমের উপর কাজ করা হয় তখন কাজ হবে ঋণাত্মক, ঠিক আছে। এরপর দেখো তাপীয় প্রক্রিয়া, পাঠে জানি আমরা 4টা প্রক্রিয়া, খুব মনোযোগ দিয়ে দেখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাপগতীয় প্রক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যে দ্বিতীয় সূত্রটা আমরা শিখলাম, dq সমান হচ্ছে du প্লাস dw, আমরা এই সূত্রটা জানি। এখন এই সূত্র অনুযায়ী 4টা প্রসেস আমরা এক্সপ্লেন করব। যেমন সমষ্ণ প্রক্রিয়া, আমরা কি জানি, সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়া তাপ কি থাকে, স্থির, তাপের পরিবর্তন কি থাকে, স্থির। যেহেতু তাপমাত্রা স্থির থাকে, এর অভ্যন্তরীণ শক্তিও কিন্তু স্থির থাকে, এর অভ্যন্তরীণ শক্তি কি থাকে, স্থির থাকে। তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি স্থির থাকে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি যদি পরিবর্তন না ঘটে, তাহলে এখানে কি হয়ে যায়, সমষ্ণ প্রক্রিয়ায় হয়ে যায় dq সমান হচ্ছে dw, অর্থাৎ সম্পূর্ণ তাপশক্তি কাজে রূপান্তরিত হয়। সম্পূর্ণ তাপশক্তি কি হয়, কাজে রূপান্তরিত হয়। পরে দেখো, এটা গেল সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দেখা যায় তাপশক্তি কি থাকে, 0 হয়। তাপশক্তি 0 হয়, এর এনট্রপি কি হয়ে যায়, 0। তাপশক্তি 0 হলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এনট্রপি স্থির থাকে, কি থাকে, এনট্রপি স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এনট্রপি স্থির থাকে। আর সেই ক্ষেত্রে যেহেতু তাপশক্তি 0, তাহলে আমরা লিখতে পারি এখানে dw সমান মাইনাস du, dw সমান মাইনাস d, অর্থাৎ কাজ এখানে অভ্যন্তরীণ শক্তিতে কনভার্ট হবে বা অভ্যন্তরীণ শক্তি কাজে রূপান্তরিত হবে, অবশ্যই এখানে নেগেটিভ থাকবে এখানে। এরপর দেখো সমায়তন প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়া মানে কি, যখন আয়তন শূন্য, সমায়তন প্রক্রিয়া আয়তনের পরিবর্তন হয় না। তো আয়তনের যদি পরিবর্তন না হয়, তাহলে কৃত কাজ কত হয়ে যাবে, 0। আয়তন চেঞ্জ না হলে কৃত কাজের পরিমাণ 0 হয়ে যাবে। আর 0 হয়ে গেলে আমরা এই সূত্রটাকে লিখতে পারি যে dq সমান হচ্ছে dw, dq সমান হচ্ছে du, অর্থাৎ সমায়তন প্রক্রিয়ায় সম্পূর্ণ তাপশক্তি অভ্যন্তরীণ শক্তিতে ব্যবহৃত হয়, সম্পূর্ণ তাপশক্তি অভ্যন্তরীণ শক্তিতে ব্যবহৃত হয়। সর্বশেষ আছে সমচাপ প্রক্রিয়া। কি, সমচাপ প্রক্রিয়া, অর্থাৎ চাপের কোনো পরিবর্তন হয় না। তো সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো পরিবর্তন হয় না, তখন আমরা লিখতে পারি যে dq সমান আমরা লিখতে পারি হচ্ছে du, dq সমান লিখতে পারি du প্লাস pdv, du প্লাস pdv। সমচাপ প্রক্রিয়া আমরা লিখতে পারি এই সূত্রটা, ঠিক আছে। তো আশা করি তোমরা চাপগতির যে 4টা প্রক্রিয়া আছে, তাপগতির 4টা প্রক্রিয়া তোমরা এখান থেকে বুঝতে পারছো। এরপর দেখো সমষ্ণ প্রক্রিয়া তোমরা কি করবা, সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি দেখে যাবা, আর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য। আবারও বলছি, সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য তোমরা একটু শেলু স্যারের বইটা বা একটা বই নিয়ে বসো, তাহলে একটা কাজ করতে পারবে, সাথে সাথে তোমরা নোট করে দাগায় ফেলতে পারবে, ঠিক আছে। একটু দাগায় ফেলতে পারবে তোমরা, একটু কষ্ট করে, আমি 1 মিনিট সময় দিই, 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি করে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বইটা সামনে নিয়ে বসো। এতে পিয়ন বিয়ন, তোমরা গয়ের সূত্র জানো, পিয়ন বিয়ন সমান p2 v2, ঠিক আছে। এই সূত্রটা দেখে যাবে, এই সূত্র দিয়ে 2টা বা 1টা ম্যাথ করে যাবে, ঠিক আছে। এখানে বলতে পারি কিভাবে যে আয়তন দ্বিগুণ করলে চূড়ান্ত চাপ কত, ঠিক আছে, অথবা চাপকে অর্ধেক করলে চূড়ান্ত আয়তন কত, অর্থাৎ এখানে চূড়ান্ত চাপ অথবা চূড়ান্ত আয়তন চাইতে পারে, বুঝতে পারছো এই প্রশ্ন থেকে, এটা দেখে। আচ্ছা, তারপর দেখো আমার একটা সূত্র আছে যে তোমরা জানো গামাটা কি, মোলার, কি জানো তোমরা গামাটা কি বলো তো শুনি। গামা সমান আমরা কি জানি 1 + 2/f। এই সূত্রের রিলেটেড দেখো, যদি স্বাধীনতার মাত্রা দেওয়া থাকে তাহলে গামার মান কত। ধরো যদি দ্বিপরমাণু গ্যাস দেওয়া আছে তাহলে গামার মান তোমরা এখান থেকে বের করতে পারবা। এক পরমাণু গ্যাস দেওয়া আছে তাহলে তুমি গামার মানটা এখান থেকে বের করতে পারবা। বহু পরমাণু গ্যাস দেওয়া আছে তার মানে গামার মানটা এখানে বের করতে পারবা। তোমরা হয়তো জানো যে যদি এক পরমাণু গ্যাস হয়, আমরা জানি, দেখো সিঙ্গেল পরমাণু, আমি 1 দ্বারা বোঝাচ্ছি এক পরমাণু গ্যাস, 2 দ্বারা বোঝাচ্ছি দ্বিপরমাণু গ্যাস, আর এখানে m দ্বারা বোঝাচ্ছি মাল্টিপল মানে বহু পরমাণু গ্যাস, ঠিক আছে। এটা সিঙ্গেল, আচ্ছা আমি এই দেখো সিঙ্গেল মানে s, ডাবল মানে d, মাল্টিপল মানে m। তাহলে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে কি হয়, এক পরমাণু গ্যাস কোনগুলি আছে, নিচের কোনটি এক পরমাণু গ্যাস, মনে রাখবা নিয়ন, আর্গন, মানে হচ্ছে মানে 18 নম্বর যে গ্রুপটা আছে এইটা, তারপর তো সোডিয়াম তো কোনো গ্যাস না, তোমরা জানো। তাহলে নিয়ন, আর্গন, আর এখানে দিলাম কি হিলিয়াম। তো এইগুলো হচ্ছে তোমার এক পরমাণু গ্যাস। আর এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে
স্বাধীনতার মাত্রা f f সমান হচ্ছে 5, স্বাধীনতার মাত্রা কত আছে, ও সরি 3, স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, আর গামার মান কত এখানে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.57, গামার মানটা আমরা মনে রাখবো। দ্বিপরমাণু গ্যাস আছে কি, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তারপর নাইট্রোজেন আছে, এগুলো হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। আর দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে f এর মান হচ্ছে 5 আর গামার মান হচ্ছে কত 1.4, তাই না? আর দেখো বহুপরমাণু গ্যাস, বহুপরমাণু গ্যাস কি কি আছে, বহুপরমাণু গ্যাস হচ্ছে দুই প্রকার, এখানে একটু লিখে দিচ্ছি। দেখো বহুপরমাণু গ্যাস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রৈখিক, একটা হচ্ছে রৈখিক, একটা হচ্ছে রৈখিক আর একটা হচ্ছে অরৈখিক। যদি রৈখিক হয় তাহলে এক ধরনের হবে রৈখিক আর একটা অরৈখিক। যদি রৈখিক কোনগুলো দেখো, তো রৈখিক গ্যাসগুলো হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড, দেখো কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে আছে নাইট্রোজেন ডাই অক্সাইড, এইটা। আর অরৈখিক গ্যাসের মধ্যে আছে সালফার ডাই অক্সাইড এবং আছে তোমার অ্যামোনিয়া, সালফার ডাই অক্সাইড এবং কি আছে অ্যামোনিয়া। দেখো একটা হচ্ছে রৈখিক আর একটা হচ্ছে কি অরৈখিক, দেখা যায় কিনা তোমাদের, দেখো তো। আচ্ছা ফাইন, দেখা যায়। এখন এই যে এইটা দেখতে পাচ্ছ, এইগুলোর এইটার যে স্বাধীনতার মাত্রা, রৈখিকটার যে স্বাধীনতার মাত্রা আছে এটা কিন্তু 5, স্বাধীনতার মাত্রা f এর মান কত 5, f এর মান 5, এবং এইটার তোমার যে গামার ভ্যালুটা, এটার গামার ভ্যালু কিন্তু 1.4, এটার গামা কিন্তু 1.4, এটা কিন্তু ব্যতিক্রম, মনে রাখবা। আর অরৈখিক যেগুলো আছে, এই যে অরৈখিক, অরৈখিক ক্ষেত্রে 6, অরৈখিক ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 6 আর গামা ইকুয়াল টু হচ্ছে 1.3, গামা ইকুয়াল টু 1.33। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই গেল। এখন তোমরা যেটা করবা, গামার তাৎপর্যটা কি, গামার তাৎপর্যটা একটু পড়ে যাবে, ঠিক আছে? তো গামার তাৎপর্য একটু বলে দিচ্ছি আমি। মূলত কি করে গামার, তুমি যদি গামার মানটা জানো তাহলে আণবিক বিন্যাস সম্পর্কে, যে গ্যাসের আণবিক বিন্যাস জানতে পারবে এই গামার সাহায্যে। তারপর হচ্ছে তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গামার উপর নির্ভরশীল, কারণ তোমরা হয়তো জানো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। এছাড়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র কি তো জানো, যে পিভি গামা, এর মানে কি এটা গামার উপর নির্ভরশীল। এর দ্বারা বোঝাচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটি কি গামার উপর নির্ভরশীল। তাছাড়া হচ্ছে গ্যাসীয় মাধ্যমে শব্দের দ্রুতি, এটা আসছে বিগত বছরে কিন্তু আসছে, গ্যাসীয় মাধ্যমে শব্দের দ্রুতি গামার উপর নির্ভরশীল, গ্যাসীয় মাধ্যমে শব্দের দ্রুতি গামার উপর নির্ভরশীল। কেন দেখো, কারণ হচ্ছে ভি সমান, দেখো ভি সমান হচ্ছে রুট ওভার গামা পি, গামা পি ডিভাইডেড বাই রো। গ্যাসীয় মাধ্যমে দ্রুতি বের করার সূত্র হচ্ছে যে গামা পি বাই রো, এটা পি মানে চাপ, এটা হচ্ছে রো মানে ঘনত্ব, গ্যাসের ঘনত্ব, গ্যাসের চাপ, আর এটা তো বুঝতেই পারতেছো গামাটা কি। আচ্ছা এরপর দেখো, তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো, ঠিক আছে? যদি বেশি সমস্যা হয় স্ক্রিনশট রাখতে পারো, মুছে দিলাম, কারণ এত সময় নষ্ট করা যাবে না, যদি অনেক অনেক বড় ক্লাস। হ্যাঁ, যতটুকু পারি আমরা একটু দ্রুত করার চেষ্টা করতে হবে, আর তোমরা একটু দ্রুত কভার করার চেষ্টা করবা। আচ্ছা এরপর দেখো, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ, তোমরা কাজের সূত্র কি জানো? যে সমস্ত প্রক্রিয়ায় কাজের সূত্র জানি nRT ln T2/V2/B1, আমরা জানি V2/B1। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের সমীকরণ কি জানি আমরা? জানি যে nR ডিভাইডেড হচ্ছে গামা মাইনাস 1 T1 মাইনাস T2। আমরা সূত্রগুলি মনে রাখবো, কারণ সূত্র দেখে আসে। তাহলে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র এটা, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র হচ্ছে এটা। আচ্ছা এরপর দেখো, আমাদের অনেক সময় আসে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ঢাল, সেটা সমস্ত রেখার ঢাল অপেক্ষা বৃহত্তর, মানে খাড়া হয়ে থাকে, তাই না? কত গুণ খাড়া হয়ে থাকে, এটা কিন্তু প্রশ্নে আসে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ঢাল সেটা সমস্ত রেখা অপেক্ষায় গামা গুণ বেশি হয়ে থাকে, গামা গুণ বেশি খাড়া হয়ে থাকে। কারণ হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিপি বাই, দেখো ডিপি বাই ডিপি, এটা হচ্ছে অ্যাডিবায়োটিক প্রসেস এইটা, আর মাইনাস গামা ইনটু হচ্ছে পি বাই বি, এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়া, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে সমস্ত প্রক্রিয়া কি হয়, সমস্ত প্রক্রিয়ায় যে ঢালটা পাওয়া যায় সেটা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঢালের চেয়ে এত গুণ কম, অর্থাৎ এত গুণ কম। পরীক্ষা কিন্তু এটা আসে, এতটুকু দিয়ে আসে। আচ্ছা এরপরে আসে একটু তাপ ইঞ্জিন আমরা দেখি। এবার আমরা একটু দেখো তাপ ইঞ্জিনটা কি। তো তোমরা তাপ ইঞ্জিন সম্পর্কে জানো, তাপ ইঞ্জিনের কাজ হচ্ছে তাপ প্রডিউস করা, তাই না? কাজে, এবং তাপ সরবরাহ করে সে তাপটাকে কাজে রূপান্তর করবে, এটা হচ্ছে তার মূলনীতি। আচ্ছা তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কি করে, যে একটা তাপ ইঞ্জিন সে যোগ্য পরিমাণ কাজ তাপ শক্তি সরবরাহ করে, এর একটা অংশ কাজে রূপান্তর করে, একটা অংশ কাজে রূপান্তর করে, আরেকটা অংশ কি করে, সে আরেকটা অংশতে কি করে ছেড়ে দেয়, তাপ গ্রাহকে বর্জন করে Q2, আর এটা হচ্ছে কাজ। তাহলে আমরা জানি কাজ, যে পরিমাণ কাজ পাই সেটা হচ্ছে Q1 মাইনাস Q2। তাপ ইঞ্জিনের মাধ্যমে যে পরিমাণ কাজ পাই সেটা হচ্ছে Q1 মাইনাস Q2 পরিমাণ কাজ পাই। আচ্ছা এরপর দেখো,
আচ্ছা, এই তাপ ইঞ্জিনের যে দক্ষতা, আমরা জানি দক্ষতা এখানে এই তাপমাত্রা, এটা তাপ উৎসের তাপমাত্রা T1 আর তাপ গ্রাহকের তাপমাত্রা T2। তো তুমি যদি একটা তাপ ইঞ্জিনের দক্ষতা বের করতে চাও তাহলে এভাবে বের করো 1 - Q2/Q1 ইনটু হচ্ছে 100, অথবা এটা তাপ দিয়ে তাপের মাধ্যমে, অথবা 1 - T2/T1 ইনটু হচ্ছে 100। এটা হচ্ছে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা। ঠিক আছে। তো আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন কি করে, যে তার একটা অংশ, এটা হচ্ছে তাপ উৎস, এখানে তাপ শক্তি সরবরাহ করে। এই তাপ শক্তি সরবরাহ করার পরে সে কি করে, একটা অংশ সে কাজে পরিণত করে, বাকি অংশ সে তাপ গ্রাহকে বর্জন করে। ঠিক আছে। তো এই কি পরিমাণ কাজ করলো হচ্ছে সরবরাহিত তাপ শক্তি মাইনাস বর্জিত তাপ শক্তি হলো হচ্ছে কাজ। এখন যদি আমরা এই ইঞ্জিন বা যে কোনো একটা কার্নো ইঞ্জিনের এইটা অথবা যে কোনো কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করি, তাহলে এটা সমান 1 - Q2/Q1 * 100, অথবা তাপমাত্রা দিয়ে যদি করি তাহলে 1 - T2/T1 * 100। এইটা দিয়ে আমরা কি করতে পারি, কার্নো ইঞ্জিনের দক্ষতা বা যে কোনো তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে পারি। এরপরে আসো, আচ্ছা তো একটু মনে রাখবা, বাষ্প ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 20 থেকে 25%। বাষ্প ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 20 থেকে 25%। আর কার্নো ইঞ্জিনের দক্ষতা কত জানি আমরা, 100%। কার্নো ইঞ্জিনের দক্ষতা কত জানি, 100%। কার্নো ইঞ্জিনের দক্ষতা 100%, বাষ্প ইঞ্জিনের দক্ষতা হচ্ছে কত, 20 থেকে 25%। আর পেট্রোল ইঞ্জিনের যে দক্ষতাটা আছে, আরেকটা যন্ত্র আছে, সেটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিনের কিন্তু একটা দক্ষতা আছে, মনে রাখবা। পেট্রোল ইঞ্জিনের দক্ষতা 50%। তাহলে তিনটা ইঞ্জিন বলছি আমি। একটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কি বাষ্প ইঞ্জিন। বাষ্প ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 20 থেকে 25%। কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 17%। এবং পেট্রোল ইঞ্জিন, এটা হচ্ছে একটা পেট্রোল ইঞ্জিন, আর পেট্রোল ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 50%। একটু মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি, যে প্রক্রিয়ায় মানে পুনরাবৃত্তি ঘটে। দেখা যাবে কি, সে যদি ক্লকওয়াইজ একটা টার্ন করে, সে অ্যান্টি ক্লকওয়াইজও টার্ন করতে পারবে, এমন একটা বিষয়। যে সে মানে সে ফরওয়ার্ডে গেলে যেটা করবে, ব্যাকওয়ার্ডে সেটাই করতে পারবে। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে সিমিলার ওয়ার্ক করবে, অর্থাৎ সমান সমান কাজ করবে। তখন দেখা যাবে নিট ওয়ার্ক হয়ে যাবে 0, নিট ওয়ার্কটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এই প্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে এটা মনে রাখো, প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে একটা, এটা কি, এতে এন্ট্রপি স্থির থাকে। প্রত্যাবর্তী প্রক্রিয়া কি থাকে, প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির। আর এন্ট্রপি স্থির থাকে এমন একটা প্রক্রিয়ার আরেকটা নাম কি, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। আমি আবারো বলছি, প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় কিন্তু এন্ট্রপি স্থির থাকে না। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় কি থাকে, এন্ট্রপি নন জিরো, জিরো হয় না। সমষ্টি প্রক্রিয়ায় কিন্তু এন্ট্রপি শূন্য হয় না, তাই ঠিক আছে। কিছু ধীরে ধীরে যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু শূন্য হয় না। আচ্ছা, পরে দেখো তো কার্নো ইঞ্জিনে কয়টা অংশ থাকে আমরা জানি। কার্নো ইঞ্জিনে টোটাল 4টা অংশ থাকে। একটা হচ্ছে সিলিন্ডার থাকে, তোমরা জানো, আমি মুখে বলে দিচ্ছি। একটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার থাকে। একটা হচ্ছে তাপ উৎস, একটা হচ্ছে তাপ হিট সোর্স, তাপ উৎস থাকে। একটা হচ্ছে সিঙ্ক, তাপ গ্রাহক থাকে। একটা কি থাকে, তাপ অন্তরক পদার্থ। একটা থাকে কি, পাটাতন, তাপ অন্তরক আসন, তাপ অন্তরক আসন বা সিট বলি, আমি সরাসরি লিখতেছি সিট। তাপ অন্তরক আসন থাকে। তো 4টা অংশ। একটা সিলিন্ডার থাকে, যের মধ্যে কার্যকরী পদার্থ দেয়া থাকে, গ্যাস থাকে, ঠিক আছে। আরেকটা থাকে তাপ উৎস, যেখানে তাপ শক্তি সরবরাহ করা হয়। সিঙ্ক, যেখানে তাপ শক্তি বর্জন করা হয়। আর তাপ অন্তরক আসন, এইখানে যেটা করা হয় তোমার, তাপ এখানে গ্রহণও করতে পারে না, বর্জনও করতে পারে না। এখানে তোমার যেটা হয় সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো মনে রাখবা, তাপ উৎসের মধ্যে কি ঘটে, তাপ উৎসের মধ্যে ঘটে সমস্ত প্রসারণ। তাপ উৎসের মধ্যে কি ঘটে, তাপ উৎসের মধ্যে ঘটে হচ্ছে সমস্ত প্রসারণ, মাথায় রাখো। তাপ উৎসের মধ্যে ঘটে সমস্ত প্রসারণ। আর তাপ সিঙ্ক, তাপ গ্রাহকের ঘটে হচ্ছে সমস্ত সংকোচন, সমস্ত সংকোচন ঘটে। কি ঘটে, সমস্ত সংকোচন, ঠিক আছে। আর এই যে এটার মধ্যে ঘটে, এটার মধ্যে রুদ্ধতাপীয় সংকোচন প্রসারণ দুইটাই ঘটে। সিঙ্কে বা তাপ অন্তরক আসনের মধ্যে প্রথম ধাপে ঘটে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এবং দ্বিতীয় ধাপে সে ঘটে হচ্ছে
রুদ্ধতাপীয় সংকোচন, অর্থাৎ এইখানে রুদ্ধতাপীয় সংকোচন প্রসারণ দুইটাই ঘটে। তাপ উৎসের মধ্যে ঘটে সমষ্ণ প্রসার, আর তাপ গ্রাহকের ঘটে হচ্ছে সমষ্ণ সংকোচন। এই প্রসেসগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে মনে রাখবা যে সমষ্ণ প্রসারণে কি থাকে? এন্ট্রপি থাকে। সমষ্ণ প্রসারণে একটা এন্ট্রপি থাকে, সমষ্ণ সংকোচনে এন্ট্রপি থাকে। বাট রুদ্ধতাপীয় প্রসারণ বা সংকোচনে এন্ট্রপি কি থাকে? ধ্রুব থাকে। রুদ্ধতাপীয় সংকোচন বা প্রসারণে এন্ট্রপি কি থাকে? ধ্রুব থাকে। বুঝে দিলাম? তো মুছে দেওয়ার আগে দুটা কথা বলতেছে তোমাদের। এর পরবর্তীতে প্রত্যেকটা অধ্যায় কৃষি গুচ্ছ যারা পরীক্ষা দিবা, তোমরা আগে থেকে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করবা। আমি তাহলে প্রত্যেকটা অধ্যায়ে কৃষির জন্য আলাদা করে লাইভ ক্লাস নেব। এতে করে আমাকে তোমাদের কোনো টাকা দেওয়া লাগবে না। তোমরা শুধুমাত্র কারণ ইঞ্জিনের ক্ষেত্রে এন্ট্রপি কি থাকে? দেখো, কারণ ইঞ্জিনে যেহেতু এন্ট্রপি স্থির থাকে, এই জন্য এন্ট্রপি সূত্র আমরা জানি হচ্ছে হচ্ছে Q/T। সাধারণত একটি সরবরাহিত তাপ শক্তি এবং পরম তাপমাত্রার অনুপাতই হচ্ছে সরবরাহকৃত তাপ শক্তি এবং পরম তাপমাত্রার অনুপাতই হচ্ছে কি এন্ট্রপি। তো এন্ট্রপি হচ্ছে Q/T। তো এই যে এটা S1, এটা T1, এটা T1, তাহলে S2 হচ্ছে তোমার Q2/T2। যেহেতু কারণ যে তাপ শক্তি কি থাকে? এন্ট্রপি স্থির থাকে। এইজন্য Q2/Q1, Q2/T2 সমান হচ্ছে Q1/T1। এটা কারণ ইঞ্জিনের শর্ত। কারণ ইঞ্জিনের এন্ট্রপির শর্ত হচ্ছে এটা, Q2/T2 সমান Q1/T1। আচ্ছা, তারপর দেখো রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি থাকে? তো রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি ঘটে? তাপ ইঞ্জিনের ঠিক বিপরীত প্রসেস ঘটে। তাপ ইঞ্জিনে কি করে? তাপ ইঞ্জিন তাপ শক্তিকে সে কাজে পরিণত করতেছে, তাই না? এইখানে কি করে? এইখানে তাপ শক্তি বাইরে থেকে বের করে দেয়। এখানে একটা ইঞ্জিনের যেটা মানে হিট ইঞ্জিন যে প্রসেসটা করে, রেফ্রিজারেটর তার উল্টো প্রসেস করে। এই জন্য তার সূত্রটা মনে রাখবে। এখানে সূত্র দেখো, হিট ইঞ্জিনের ক্ষেত্রে যে সূত্রটা আমরা বসাইছি, এটা দক্ষতাটা, সেটা কিন্তু আমরা জানি 1 - Q2/Q1 ইনটু হচ্ছে 100, অথবা আমরা জানি 1 - T2/T1 ইনটু হচ্ছে 100। এইটা হচ্ছে হিট ইঞ্জিনের জন্য, মনে রাখবে এটা হচ্ছে হিট ইঞ্জিনের জন্য। বাট যেটা রেফ্রিজারেটর যেটা ঘটে সেটা কিন্তু উল্টা। রেফ্রিজারেটরে দক্ষতা যেটা হয় সেটা হচ্ছে 1 - Q1/Q2 ইনটু হচ্ছে 100, উল্টা হয়। অথবা 1 - T1/T2 ইনটু হচ্ছে 100, উল্টা ঘটনা ঘটবে। অর্থাৎ হিট ইঞ্জিনের যে সূত্র আছে এখানে কিন্তু তার উল্টা সূত্র, ঠিক আছে? হিট ইঞ্জিন আর কারণ ইঞ্জিনের, হিট ইঞ্জিন এবং রেফ্রিজারেটর সূত্রগুলি কিন্তু উল্টো থাকে। এর মধ্যে একটা অংশ আছে যেটাকে বলি আমরা, এই যে এইটাকে কি বলি আমরা, দেখো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ তুমি, আচ্ছা এখানে মনে হয় আমার একটা ভুল হইতে পারে। এই সূত্রটাকে আমি একটু ঘুরাই লিখতেছি, দেখো। তাহলে এটাকে লিখতে পারবো হচ্ছে আমরা Q2/Q1 মাইনাস Q2 ইনটু হচ্ছে 100 যদি প্রকাশ করি। আর অথবা লিখতে পারবো আমরা যে T2 ডিভাইড হচ্ছে T1 মাইনাস T2 ইনটু 100। আমরা এরকম সূত্রগুলি লিখতে পারবো, ঠিক আছে? এইটাকে বলে যে এইটা হচ্ছে কি, এখানে একটা অংশ আছে, এই যে অংশটা দেখতে পাচ্ছ অথবা এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলি আমরা কপ। কপ মানে হচ্ছে কোএফিসিয়েন্সি অফ পারফরম্যান্স। কোএফিসিয়েন্সি অফ পারফরম্যান্স অর্থাৎ রেফ্রিজারেটরের যে দক্ষতা, সেই দক্ষতাকে এখানে এটার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এরপরে আসি এন্ট্রপিটা। আমরা এন্ট্রপিটা কি? এন্ট্রপির মূল কথা হচ্ছে আমরা জানি এন্ট্রপি হচ্ছে কি শক্তি রূপান্তরের অক্ষমতা। এন্ট্রপি হচ্ছে কি শক্তি রূপান্তরের অক্ষমতাকে বলি আমরা এন্ট্রপি। এই এন্ট্রপিটা মাত্র লিখে দিয়েছি। এন্ট্রপি হচ্ছে সরবরাহিত তাপ শক্তি এবং পরম তাপমাত্রার অনুপাত, ঠিক আছে? এন্ট্রপি হচ্ছে সরবরাহিত তাপ শক্তি এবং পরম তাপমাত্রার অনুপাত। তবে এই সূত্রটা একটু চেঞ্জ হতে পারে। যদি তাপের কোনো পরিবর্তন হয় তখন আমরা লিখেছি dQ/T। তাপমাত্রা যখন স্থির থাকে তখন আমরা স্থির তাপমাত্রায় এন্ট্রপি সূত্র হচ্ছে dQ/T। dQ/T। আবার বলছি, তাপমাত্রা যখন স্থির থাকবে তখন এন্ট্রপি সূত্র হচ্ছে dQ/T। বাট যদি তাপমাত্রা পরিবর্তন না হয়, তাহলে এন্ট্রপিটা হবে হচ্ছে ms ln T2/T1। দেখো, যদি তাপমাত্রা পরিবর্তন হয়, এটা তাপমাত্রা পরিবর্তন না হলে, এটা তাপমাত্রা পরিবর্তন হলে, তাপমাত্রা যদি কোনো একটা সিস্টেমে T1 থেকে T2 তে প্রাপ্ত হয় তখন এই সূত্রটা হবে ms ln T2/T1। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব অবস্থা পরিবর্তনে, আর এটা ব্যবহার করব
কি তাপমাত্রা পরিবর্তনে, সরি দেখো এখানে তাপমাত্রা স্থির, তার মানে এটা হচ্ছে অবস্থা পরিবর্তনে আর এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনে। অবস্থা পরিবর্তনে এই সূত্র, তাপমাত্রা পরিবর্তনে এই সূত্র, দুইটা কিন্তু দুই ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে। তাহলে এই ছিল আমাদের তাপের অধ্যায়টা, ঠিক আছে। তো মূলত তাপের অধ্যায় শেষ, এখন আমরা যাবো আরেকটা অধ্যায়ের মধ্যে, চলতড়িৎ। এবার দেখো চলতড়িৎ। চলতড়িৎ আমরা কিন্তু তাপের অধ্যায় শেষ করে ফেলছি। এর মধ্যে তোমরা কি পাইছো, তোমরা যেটা করবা তাপের অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা ম্যাথ প্র্যাকটিস করবা, তা হচ্ছে এনট্রপি নির্ণয় শিখবা, এই দুইটা সূত্র দিয়ে এনট্রপি কিভাবে বের করে, বয়েলের সূত্র দিয়ে ম্যাথ করার চেষ্টা করবা, দুই একটা ম্যাথ প্র্যাকটিস করবা, তাপমাত্রা নির্ণয় করবা। আর হচ্ছে আর কিছু সূত্র আছে তোমাদের, পারদ থার্মোমিটার তোমরা হয়তো জানো যে থার্মোমিটার তাপমাত্রা নির্ণয়ের যে সূত্রগুলি থিটা ইজ ইকুয়াল টু, তোমরা হয়তো জানো যে আমরা কি জানি যে রোদ থার্মোমিটার, পারদ থার্মোমিটার এবং গ্যাস থার্মোমিটার তিনটা সূত্র আছে। পারদ থার্মোমিটার, রোদ থার্মোমিটার এবং গ্যাস থার্মোমিটার, এই তিনটা সূত্রে তিনটা স্কেলে তাপমাত্রা দিয়ে একটু একটা একটা করে অন্তত দেখে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে।